আচ্ছা, আজকে আমরা দেখব যে ফাংশনের মধ্য দিয়ে কিভাবে আমরা লুপ অপারেট করতে পারি। বেসিক্যালি ফাংশনকে আমরা লুপেই কল করতে পারি এই কারণে যে আমরা যদি চাই যে একটা ফাংশন রিপিটেডলি কল হইতে থাকুক সব সময়, ওই ধরনের কেসে আমরা আমরা ফাংশন বিল্ড করে ডিফাইন করে সেটাকে একটা লুপের মধ্যে কল করে দিতে পারি। দেখো এখানে সিম্পলি একটা ফাংশন লিখলাম, ফাংশনটায় ফার্স্ট নেম আর লাস্ট নেম নিয়ে ওইটাকে কনক্যাট করে দিবে। এখন এটাকে একটা লুপের মধ্যে দিয়ে দিলাম। এখন যতক্ষণ পর্যন্ত এই লুপটা ট্রু হবে ততক্ষণ পর্যন্ত আমার কাছ থেকে ওই ফার্স্ট নেম আর লাস্ট নেম ইনপুট হিসেবে নিতেই থাকবে। এখন এটা কতক্ষণ পর্যন্ত চলবে হু নোজ, মানে লুপ তো সবসময় ট্রু হইতেই আছে। এখন এইখানে হোয়াইল ট্রু না দিয়ে যদি আমি একটা রেঞ্জ দিতাম তাহলে কিন্তু এটা একটা লিমিট থাকতো যে হয়তোবা 10 অথবা 9 পর্যন্ত এটা লুপটা চলতো। যেহেতু হোয়াইল ট্রু দিছি, এটা কতক্ষণ পর্যন্ত চলবে আমি জানি না, কারণ আমার নেম আমি সব সময় দিতেই থাকবো। ইভেন যদি আমি ইনপুট নাও দেই, ব্ল্যাঙ্কও থাকে, তবুও এটা ট্রু হইতেই থাকবে। এই সব ক্ষেত্রে কি দিতে পারি আমরা, যে কোনো একটা কেসে আমরা ব্রেক ইউজ করতে পারি। এই যে এখানে লুপের মধ্যে ওই একটা লজিক দিয়ে দিলাম, যদি নেমে আমি কুইট এই স্ট্রিংটা পাস করি বা এই স্ট্রিংটা ইনপুট দেই তাইলে সে ব্রেক করে দিবে। এইভাবে কিন্তু আমরা ছোট ছোট ওই কি বলে গেম তৈরি করতে পারি। ইউনো, কিছু কিছু গেম আছে না, ওই যে নাম্বার গেস করার গেম। হ্যাঁ, এটা অবশ্য নেক্সট ক্লাসে যখন মডিউল নিয়ে দেখাবো তখন অবশ্য এই এই জিনিসটা অ্যাসাইনমেন্ট হিসেবেই দিয়ে দিব। কারণ কিছু কিছু মডিউল আছে যেগুলাতে কিছু মজার মজার কাজ করা যায়, ওইগুলা তোমাদের জানতে হবে। মানে কিছু, হ্যাঁ, এখন এখন আছি, 5th পেজে আছি। এবার আসি আমরা একটা ফাংশনে কিভাবে একটা লিস্ট পাস করতে পারি। আমরা আগের এই এই ফাংশনটার কথা যদি চিন্তা করি, ফাংশনটাতে প্যারামিটার হিসেবে আমি 2টা ভেরিয়েবল দিছি। এখন এই 2টা ভেরিয়েবলের এগেনস্টে আমি চাইলে কিন্তু মাল্টিপল ভ্যালু দিতে পারি একটা লিস্টে করে। যে ফার্স্ট নেমের মধ্যে একটা বিশাল বড় লিস্ট দিতে পারি, তেমনি লাস্ট নেমের মধ্যেও একটা লিস্ট দিয়ে দিতে পারি। এর ফলে কি হয় যে একটা সিঙ্গেল ভেরিয়েবলের মাধ্যমে একটা লার্জ ডাটা লিস্ট আমরা পাস করতে পারি। We can store a numerous data in a list and use it through function. We can pass multiple data through a list into a parameter of a single variable. এখানে একটা কোড ব্লকস দেখো, এখানে গ্রিট ইউজার নামে একটা ফাংশন, সেখানে প্যারামিটার দিছি শুধু নেমস। পরবর্তীতে একটা লিস্ট তৈরি করলাম, সেই লিস্টে অনেকগুলো নাম আমি দিলাম, সেই নামটাকেই ওই আর্গুমেন্ট হিসেবে পাস করে দিছি। তারপরে যেইভাবে প্রিন্ট করার কথা আমি বলে দিছিলাম ফাংশনের ভিতরে, সেইভাবে প্রিন্ট হয়ে গেছে।
অনেক সময় দেখা যায় যে আমরা একটা ডাটা লিস্ট অথবা ডাটাবেস থেকে একটা সিঙ্গেল কলাম নিয়ে কাজ করি, তো এই কলামের ডাটাগুলো এইভাবে লিস্টে আইসা জমা হয়, আর সেই লিস্টটা আমরা সরাসরি এইভাবে ফাংশনের মাধ্যমে ব্যবহার করতে পারি। একটা লুপ ইউজ করে আমরা ওই ডাটাগুলো অ্যাক্সেস পেতে পারি। এবার আমরা দেখি কিভাবে একটা ডিকশনারি, এর আগে দেখলাম কি লিস্ট রিটার্ন করা, এবারে ডিকশনারি কিভাবে রিটার্ন করতে পারি। আপার ফাংশনটা হচ্ছে এটা একটা বিল্ট ইন ফাংশন। এই ফাংশনটা কি করে, যেই ডাটাগুলো আমরা যেইভাবেই পাস করি না কেন বা ইনপুট দেই না কেন, অথবা আমাদের ডাটাগুলো যেই ফরম্যাটেই থাকুক না কেন, সে আউটপুট দেখানোর সময় সবগুলা আপার কেস করে ফেলবে। এরকম তিনটা কেস আছে, আপার, লোয়ার, আর হচ্ছে সিম্পলি যেটা থাকে সেটা তো ডিফল্ট। এবারে আসি আমরা কিভাবে একটা ফাংশনের ডিকশনারি রিটার্ন করতে পারি। ডিকশনারি আর লিস্টের মধ্যে পার্থক্য তো আমরা জানি যে একটা কি ভ্যালু পেয়ারের পার্থক্য, আর লিস্টের মধ্যে ডাটাগুলো একটা সর্টেড অবস্থায় থাকে। হ্যাঁ, লিস্টের মধ্যে ডাটাগুলো সর্টেড অবস্থায় থাকে, কিন্তু ডিকশনারিতে ডাটাগুলো অনলি কি ভ্যালু পেয়ারে থাকে, আদারওয়াইজ কোনো সর্টেড অবস্থায় থাকে না। সর্টেডের জন্য ডিকশনারিকে আবার সর্টেড ফাংশনের মধ্য দিয়ে লিখতে হয়। A function can return any kind of value you need to, including list and dictionary. আমরা চাইলে ডিকশনারি বা লিস্ট যাই চাই, যে ধরনের ডাটা স্ট্রাকচারই হোক, ফাংশনে আমরা রিটার্ন করতে পারি। এখানে একটা ব্লক দেখি, পারসন ডিক্ট নামে একটা ফাংশন। এখানে নেম আর রোল আমি প্যারামিটারে ইনপুট দিচ্ছি, আর ভিতরে একটা ডিকশনারির বডি তৈরি করলাম, যেখানে ওই একটা কি আর সেটার ভ্যালু হিসেবে আমি প্যারামিটারে যে ভেরিয়েবলটা দিলাম সেটা পাস হচ্ছে, আর পরবর্তীতে রিটার্ন করতেছি কি ওই ডিকশনারিটাই রিটার্ন করতেছি। তারপরে একটা ভেরিয়েবল লাগবে, যে ভেরিয়েবলের মাধ্যমে আমরা ওই ফাংশনটাকে আমরা করব, আর্গুমেন্ট দিব। আর্গুমেন্ট দিলাম এবং সেগুলা কি ভ্যালু পেয়ারে আমি যেভাবে বসাইছি সেইভাবে আমি রিটার্ন পেয়ে গেছি। এখন হ্যাঁ, এটা তো প্র্যাকটিস করবই, অবশ্যই করতেছি। এটা জাস্ট স্লাইড দেখানো, এরপরে তো কোডে ডেমনস্ট্রেশন আসবেই, যে এখনই আসছে, স্লাইড শেষ। আমাদের ফার্স্ট হ্যাঁ আচ্ছা, সেটাতে আসতেছি। যেমন ধরো এখনই দিচ্ছি একটা ফাংশন, সেইখানে হচ্ছে তোমার আইডেন্টিটিতে থাকবে নেম আর রোল। ও সরি, আমি ওই ইয়ার শেয়ার দিই নাই। ওকে, সো নেম অ্যান্ড রোল full
আইডেন্টিটিটা অবশ্য ডিকশনারি আকারেই পাস করে দেওয়া যায়, তো ডিকশনারি আকারেই পাস করে দিচ্ছি। অ্যাবাউট নেম, নেম রোল, রোল রিটার্ন করবে অ্যাবাউট। এখন পারসন, হ্যাঁ ফাংশনের ভিতরে রাখছি। এখন আমি ডাটা পাস করার সময় একটা ভেরিয়েবল ইউজ করব, পারসন ওয়ান, পারসন ওয়ান আইডেন্টিটি, আইডেন্টিটিতে নেম পাস করব, নেম ধরো মাহিদুল, তার ক্লাসের আইডি ধরলাম সে ফার্স্ট বয়। এখন এটা অলরেডি ডাটা স্টোর হয়ে গেছে, এখন আমরা জাস্ট দেখার জন্যে দেখতে পারি পারসন ওয়ান, এই যে দেখো কি ভ্যালু পেয়ারে চলে আসছে। আমরা যদি আলাদা আলাদা করে কি আর ভ্যালুগুলা ধরে কল করি, পারসন নেম, এই যে আমি ডাটাগুলা ইন্ডিভিজুয়ালিও কি কল করে ভ্যালুগুলা দেখতে পাচ্ছি। কয়েকজনের বলতে আমি যদি ধরো এখন আসি আমাদের প্রথম যে টপিকটা ছিল যে আমরা লিস্ট পাস করতে পার, ফাংশনে লিস্ট পাস করা। এখন দেখো আমি একটা দেই, পারসন ওয়ান দেওয়া আছে না, আচ্ছা পারসন ওয়ান থাক, পারসনস, পারসনস দিয়ে একটা লিস্ট পাস করি, লিস্ট পাস করি, নাম দিচ্ছি আমি অনেকের, জাহিদ, মনির, হাসিব, মাহিদ। এখন রোলস দিয়ে আরেকটা লিস্ট পাস করি, এখানে সবার আইডি একটা র্যান্ডম আইডি থাকলো 100, 101, 102, 103। ওকে, এখন আমি এটাকে আইডেন্টিটি ফাংশনে আমি পাস করে দেই। দেন আরেকটা ভেরিয়েবল নিব, পারসন টু নাম দিলাম, আইডেন্টিটি
এভাবে পারসনস আর রোলস। এবার প্রিন্ট দিই, কি দিব, পারসনস টু। এই দেখো নেমের, নেম কি এর আন্ডারে একটা লিস্ট চলে আসছে, রোল কি এর আন্ডারে একটা লিস্ট চলে আসছে। আমরা এখন দেখি কিভাবে আর একটু সুন্দর করে ভ্যালুগুলা দেখা যায়। ফর কি ভ্যালু ইন পারসন টু ডট আইটেমস পারসন টু বানান ঠিক আছে, প্রিন্ট কি ভ্যালু। নেম আর রোল আসছে না, এখন আমরা আবার আরেকটা করে লুপ বাড়ায় দেখি। ফর কি ইন ইজ ইন কি এটার তো আইটেম নাই। কিগুলা ঠিক আছে, আমার অ্যাক্সেস নিতে হবে ভ্যালু। ফর ভ্যালুজ ইন ভ্যালু। এই যে প্রত্যেকটা লিস্টগুলো আলাদা আলাদা হয়ে আসছে। মোট কথা আমরা ডাটা অ্যাক্সেস করতে পারতেছি, এখন প্রিন্ট করে যে যেভাবে ফরম্যাটে সাজাইতে পারো। যদি এখানে আলাদা করে দিয়ে দিই
কি তাহলে এই যে দেখো প্রত্যেকটা কি আর ভ্যালু আলাদা আলাদা করে দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা তুমি ওই ইয়ার ক্লাসটা করছিলা, ডিকশনারির ক্লাসটুকু বুঝছিলা? ডিকশনারির ওটা বুঝলে তো এইটুকু বুঝে যাওয়ার কথা। এখন পার্সন টুতে, পার্সন টু হচ্ছে একটা ডিকশনারি, আর ডিকশনারিতে কি থাকে, কি আর ভ্যালুর পেয়ার থাকে। তো এই কি আর ভ্যালু যদি না দিয়ে এখানে এক্স ওয়াই দেও কোনো সমস্যা নাই, জাস্ট এটা বোঝানোর জন্য কি আর ভ্যালু দিছি। মানে কি আর ভ্যালু কি জন্য দিছি, আমার দুইটা লিস্ট লাগবে, দুইটা লিস্টে আমার এই ডিকশনারির ডাটা এক্সট্রাক্ট হয়ে আসবে। ডাটা বলতে আইটেম। তো এই যে পার্সন টু ডট আইটেমস, এটা কিতে যাবে, মানে কি না দিয়ে যদি এখানে আমি এক্স ধরি আর ভ্যালুকে যদি ওয়াই ধরি, তো আইটেমসের যেই কি এর যেই ইয়েগুলা আছে, ডাটা বা কিগুলা আছে, কিগুলা যাবে এক্স এ বা এক্স লিস্টে, আর ভ্যালুতে যাবে হচ্ছে আইটেমসের যেই ভ্যালুগুলা, মানে কি ভ্যালু, যে ভ্যালুগুলা, সেই ভ্যালুগুলা যাবে এই ওয়াই লিস্টে। সিম্পল। ওইটা রান করলে ওই যে ইয়ে আসবে, তোমার শুধু লিস্ট আসবে, মানে হ্যাঁ, ডিকশনারির মতো আসবে। এই যে কি আসছে আর ভ্যালুতে যে লিস্টটা পাস করছে ওই লিস্টটা আসছে। এখন এই মাল্টিপল লিস্ট ফর লুপটা চালাইছি এই জন্য যে আমি ভ্যালুগুলা অ্যাক্সেস করে ওই যে ইন্ডিভিজুয়াল ডাটা আমি দেখব, জাস্ট এইটুকের জন্যই আমি আরেকটা ফর লুপ চালাইছি, আর কিচ্ছু না। এই যে একদম সবগুলা ডাটা আমার ডিফারেন্ট। এই যে আমি এখন এইটা এইটা কমেন্ট করে দিই, এই প্রিন্টটা, তাহলে তোমাদের বুঝতে আরেকটু। এই যে দেখো প্রিন্টে একদম মানে প্রত্যেকটা কি আর ভ্যালু আলাদা আলাদা প্রিন্ট হয়েছে। জাস্ট এইটুকের জন্যই ওই মাল্টি লুপটা চালাইছি, আর কিচ্ছু না। এখন ধরো এইখানে কি দিছিলাম, নেম আর রুল। এতক্ষণ পর্যন্ত আমরা স্ট্যাটিক ভাবে ডাটা পাস করছি, এখন চাইতেছি যে ইউজার এইখানে ইনপুট দেখ। তাইলে এইটুক অনেকখানি কমেন্ট করে ফেলি। ধরো ইউজার একটা, মানে ইউজার সবসময় ওই নেম আর রোল এগুলা ইনপুট দিতেই থাকবে। তো সেই ক্ষেত্রে
আমরা প্রথমে ইউজারের ইনপুটটাই নেই, অনলি নেম ইকুয়াল টু input enter your name on class roll input enter your ID. এখন এটাকে একটা স্টুডেন্ট ভেরিয়েবলে পাস করে দিচ্ছি, আইডেন্টিটি হ্যাঁ এক্স্যাক্টলি। নেম দিলাম জাহিদ, আইডি দিলাম 101। এটা ওইখানে স্টোর হয়ে গেছে। আমরা যদি এটা প্রিন্ট করি, প্রিন্ট দেব কি স্টুডেন্ট, এই যে জাহিদ আর রোল। এখন যদি সেম জিনিসটা একটা লুপের মধ্যে আমি সব সময় চালায় দেই, হোয়াইল ট্রু। হোয়াইল ট্রু হচ্ছে এরকম একটা লুপ যেটার কোনো এন্ডিং নাই। এন্ডিং তুমি জানো না এটা কতক্ষণ পর্যন্ত চলবে। এটা লাইক ইনফিনিট টাইম, কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ তোমার হার্ডওয়্যার ওইটা অ্যালাউ করে। হার্ডওয়্যার অ্যালাউ আর সাপোর্ট বলতে কি, যেমন ধরো তুমি যদি ইনফিনিট লুপ চালায় দাও, যে লুপটা সারা জীবন চলতে পারে, এখন সফটওয়্যার তো অ্যালাউ করতেছে, কিন্তু হার্ডওয়্যার হচ্ছে কি, সে ওই লুপটা র্যামের মধ্যে জমতে জমতে ওইটা ওভারলোডেড হয়ে যাবে, তখন সে ওইটাকে ওই প্রোগ্রাম ক্র্যাশ করায় তারপরে সে নিজেও রিস্টার্ট নিতে পারে। যদিও বর্তমান সময়ের যে কম্পিউটারগুলো থাকে সেগুলা এই সব প্রবলেম সে উপেক্ষা করে চলে। চাইলে তুমি যেমন এই এই ধরনের কাজ করার জন্য স্পেসিফিক্যালি কম্পিউটার তৈরি করা হয়, যে কম্পিউটারগুলো আমরা সুপার কম্পিউটার নামে চিনি। সুপার কম্পিউটার কিন্তু মানে হার্ডওয়্যারের দিক থেকে অনেক শক্তিশালী হলেও সে কিন্তু ওই মানে মাল্টি টাস্ক করে না। মাল্টি টাস্ক বলতে কি, আমাদের পার্সোনাল কম্পিউটারে আমরা কি করি, সব ধরনের কাজ করি। একটা হতে পারে তুমি ওয়ার্ড প্রসেসিং এর কাজও করতে পারো, হতে পারে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারও ডেভেলপ করতে পারো, হতে পারে তুমি গ্রাফিক্স ডিজাইনও করতে পারো, হতে পারে তুমি গেমিংও করতে পারো। বাট সুপার কম্পিউটারগুলো ওই রকম ভাবে তৈরি থাকে না। আমরা হয়তোবা কম্পিউটার আর্কিটেকচারে পড়ে আসছি যে কম্পিউটার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিস্ক আর একটা হচ্ছে রিস্ক। আমাদের যে পার্সোনাল কম্পিউটারগুলো সেগুলো হচ্ছে সিস্ক। সিস্ক মানে কি, কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। আর রিস্ক হচ্ছে রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। রিস্কের মধ্যে হচ্ছে তার হার্ডওয়্যার কনফিগারেশন সিস্কের থেকে অনেক বেশি, কিন্তু সে অল্প কিছু ইনস্ট্রাকশন সেট নিয়ে কাজ করে। আর সিস্ক যেটা আমরা ব্যবহার করি সেটাতে অনেক ধরনের ইনস্ট্রাকশন সেট আছে যেগুলো নিয়ে আমরা কাজ
সব সময় নাও করতে পারি, কিন্তু কাজ করার জন্য আমাদের কম্পিউটার প্রস্তুত। হ্যাঁ, বাট আমরা কম্পিউটারে দেখা যায় মাইক্রোপ্রসেসর কোর্সের মধ্যে হয়তো পেয়ে থাকতে পারো যে ইনস্ট্রাকশন সেট যতগুলা থাকে আমরা সবগুলা ইনস্ট্রাকশন কাজে লাগাই না সব সময়। আমাদের হাতে গোনা অল্প কয়েকটা ইনস্ট্রাকশনই সব সময় ঘুরে ফিরে কাজ করে। তো আহ, এই যে ইয়েটা কি বলে, এই এই ধরনের যে লুপের যে ইনফিনিট লুপের যে ক্যালকুলেশনগুলা, এই ধরনের কাজগুলা করার জন্য সুপার কম্পিউটার বিল্ড করা হয় যে লিনিয়ার কাজটাকে সারা জীবন করতে পারবে। যেমন একটা সুপার কম্পিউটারকে তুমি ডাটা ফিড করাইলা, প্রায় 1 বছরের ডাটা ফিড করায় বললা যে আগামী 10 বছর পর্যন্ত আমার দেশের ওয়েদার রিপোর্ট কি আসবে, সে কিন্তু বলতে থাকবে। এটা মানে ম্যান্ডেটরি না যে এটা ট্রু হবে, কিন্তু তোমার ডাটা আর তোমার ইনস্ট্রাকশনের উপরে বেস করে কিন্তু সে ডিসিশনগুলো তোমাকে দিতেই থাকবে দিতেই থাকবে। সাম্প্রতিক সময়ের যেই সুপার কম্পিউটারগুলা চলতেছে, সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটারগুলা এখন মনে হয় সবচেয়ে লেটেস্ট ইরান মনে হয় একটা সুপার কম্পিউটার তৈরি করছে। আর সবচেয়ে ফাস্টেস্ট সুপার কম্পিউটারটা মনে হয় তাইওয়ানে। হ্যাঁ, প্রযুক্তি নির্ভর বলতে ওই যে বললাম যে তার হার্ডওয়্যার কনফিগারেশন সবচেয়ে মানে সুপার স্কেল, বাট সে একটা নির্দিষ্ট কাজ করার জন্য তার বিল্ড। এই যে এখানে হচ্ছে আমি জাহিদের নামে একটা জাহিদ আর হচ্ছে তার আইডি দিলাম, তার ডিকশনারিতে ডাটাটা দেখাই দিল। আবার আরেকটা নাম মানে রিপিটেডলি এটা চলতেই থাকবে, জাহিদ মনির 102। এই যে ওই, হ্যাঁ মুছে গেছে অলরেডি, কারণ আমি কিন্তু কোনো লিস্ট বা অন্য কোনো ডিকশনারি বা অন্য কোনো ডাটা স্ট্রাকচারে ডাটা পাস করি নাই। আমি সিম্পলি তোমাদের মানে একটা একটা করে ভেরিয়েবলের মতো করে নাম আমি পাস করে দিচ্ছি। এই যে দেখো অলরেডি নাম কিন্তু মুছে গেছে। এই যে জাহিদ 101 ছিল, আমি মনির 102 দিছি, এই যে মনির 102। এখন যদি আমি আবার আরেকটা, হ্যাঁ এক্স্যাক্টলি, এখন যদি আরেকজনেরটা আমি দেই, ধরো মাহিদ 903, এইভাবে এক্সিস্ট। এখন কথা হচ্ছে যে এটা আমার সারা জীবন চলতে থাকবে। আমি কিবোর্ড ইন্টারাপ্ট করে শেষ করে দিলাম। তো কিবোর্ড ইন্টারাপ্ট যাতে না হয় সেই সেই ব্যাপারে আমি ইচ্ছা করলে এখানে একটা আহ, কি বলে হ্যাঁ ব্রেক তো আছে। এই লজিকটাকে বলে হচ্ছে কাইন্ড অফ ওই কি কি যেন মানে ওই যে রিমোট অ্যাক্সেস বা সুইচিং অ্যাক্সেস বা এই ধরনের কিছু একটা বলে, আমার সঠিক মনে আসতেছে না। ধরো আমাদের যেই টিভির রিমোটগুলা সি প্রোগ্রামিং এর জিনিসটা আছে পাইথনে, এইবারের আপডেটে ঢুকছে জিনিসটা, আমি এখনো ডকুমেন্টেশনটা দেখি নাই। সুইচ কেস, যেটা সি প্রোগ্রামের সবচেয়ে বেশি প্রচলিত একটা কেস, যেই কেসের মাধ্যমে আমরা একটা মানে মাল্টিপল লজিক একটা প্রোগ্রামে দিতে পারি। তোমরা কেউ কি সুইচ কেস নিয়ে কাজ করছো? হাসিবুল বা মাহিদুল, কেউ সি প্রোগ্রামিং এ সুইচ কেস নিয়ে কাজ করো নাই? আচ্ছা আচ্ছা, এটা সি প্রো, ওয়াও।
আচ্ছা, সুইচ কেসটা নেক্সট ক্লাসে আমি পাইথনে ইমপ্লিমেন্ট করে দেখাবো, খুব মজা পাবো জিনিসটাই। তো সিতে তো ক্লাস নাই। আহ, ব্যাপারটা হচ্ছে সি কে বলা হয় মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো উই ক্যান্ট, কি বলে এটাকে, মানে আমরা ওই সি কে অবহেলা করতে পারি না বা ফেলে দিতে পারি না। আমরা যতদিন কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে যাব, আমাদের সি তে যা করে আসছি তা যে সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সবসময়ই লাগবে। অনেকে আছে যে সি এর মতো করে সিনট্যাক্স লেখে, অনেকে সি এর মতো করে সিনট্যাক্স লিখে না, বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে লিখতে হয় সেটা আমাদেরকে সি ল্যাঙ্গুয়েজে শিখতে, মানে শিখাইছে। সো আমাদের সেই জায়গা থেকে রেসপেক্ট দিতেই হবে, এখন যতই সি ফেলনা হয়ে যাক। তো এখনো বিশ্বের সবচেয়ে দ্রুততম যেই ফ্রেমওয়ার্ক, মাইক্রো ফ্রেমওয়ার্ক বলে যেগুলাকে, আহ, সবচেয়ে দ্রুততম ফ্রেমওয়ার্ক বলা হয় জাপ্রন্ত, যেটা পাইথনে বিল্ড করা। জ্যাঙ্গো বা ফ্লাস্কের সার্ভার ইমপ্লিমেন্ট করা হয় জাপ্রন্ততে। বিশ্বের সবচেয়ে দ্রুততম, আহ, মানে দ্রুততমটা কি জন্য বুঝাচ্ছি এই কারণে যে ওয়েব ফ্রেমওয়ার্কে আমরা ফাস্ট কাউন্ট করি হচ্ছে ইয়ে দিয়ে, কি বলে, রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারে কতটুকু সেইটা মেজার করে। তো আমরা যদি লারাভেলের কথা চিন্তা করি, লারাভেল হচ্ছে তোমার 5 মিলিয়নের কিছু কম রিকোয়েস্ট পার সেকেন্ড হ্যান্ডেল করে। তারপরে আরেকটু ফাস্ট যদি আসি, নোড জেএস প্রায় 6 মিলিয়নের মতো রিকোয়েস্ট পার সেকেন্ড হ্যান্ডেল করে। তারপরে আরও কিছু ফাস্ট আসছে, যেমন রুবি অন রেইলস, তারপরে ক্রিস্টাল, তারপরে হচ্ছে আসছে এলিক্সারের ফিনিক্স। এরা হচ্ছে মাইক্রো ফ্রেমওয়ার্ক, এরা খুব ফাস্টলি ইউজার রিকোয়েস্ট হ্যান্ডেল করে সার্ভার সাইডে। আমরা যেই বিশ্বের সবচেয়ে ফাস্টেস্ট যে ওয়েবসাইটগুলো দেখি, এগুলা এই ধরনের কোনো না কোনো ফ্রেমওয়ার্কে বিল্ড করা। তো বিশ্বের সবচেয়ে ফাস্টেস্ট ফ্রেমওয়ার্কটা হচ্ছে পাইথনের জন্য, যেটার নাম হচ্ছে জাপ্রন্ত। সে 10 থেকে 12 মিলিয়ন রিকোয়েস্ট পার সেকেন্ড হ্যান্ডেল করতে পারে। এটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট বেঞ্চমার্ক। তো ওইটার ব্যাকএন্ডে হচ্ছে সি আর পাইথন লেখা। তো সি আর পাইথন মিলে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটার নাম হচ্ছে সাইথন। সো হ্যাঁ হ্যাঁ, হতে পারে আমরা পাইথনেই সবসময় কোড লিখি, কিন্তু আমরা যখন ফাস্ট কোনো কিছুতে যাই, যেমন আমরা এই যে পার্সেন্টেজ, পার্সেন্ট সি, এই জিনিসগুলা যে আমরা পাইথনে সরাসরি লিখতে পারতেছি, এগুলা ওই সাইথনের কারণেই। তো হ্যাঁ, সি এর, হ্যাঁ, আচ্ছা, এক্স্যাক্টলি। এই এই জন্যেই আসলে আমিও চেষ্টা করছি যে যতটুকু ইজি করা যায়। তো মানে জিনিসটা কঠিন কিছু না, ফাংশন আসলে। হ্যাঁ, বলো। হুম।
পাইথন অ্যাজ এ ক্যারিয়ার বিল্ড বাংলাদেশে হচ্ছে তুমি আগে মানে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে দেখা যায় যে কমিউনিটি থেকে বলে কি যে তুমি আসলে আগে হচ্ছে নলেজ গ্যাদার করো, বাট আমার কথা হচ্ছে নলেজ গ্যাদারিং এর পাশাপাশি যদি তুমি ক্যারিয়ারে কাজে লাগে এরকম নলেজ অ্যাকোয়ার করতে পারো তাহলে সেটা আরো বেটার। তো তোমাকে দেখতে হবে যে পাইথনে বাংলাদেশের প্রেক্ষাপটে কি কি টপিকে ক্যারিয়ার আছে। পাইথনে তো একদম মানে ফার্স্ট ক্লাসে তোমাদেরকে বলছি যে মাল্টিপল লেভেলের ক্যারিয়ার আছে। হতে পারে যেগুলো সফটওয়্যার ডেভেলপমেন্টে প্রথাগত যে পেশাগুলো আছে, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ডেস্কটপ বেস অ্যাপ ডেভেলপমেন্ট। তো এইগুলা হচ্ছে প্রথাগত সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্যারিয়ার। আর পাইথন মার্কেটে আসার পরে যেই ক্যারিয়ারগুলা তোমার সবচেয়ে সহজলভ্য এবং সবার কাছে জিনিসগুলা আসছে, এর মধ্যে আছে ডাটা সায়েন্সের যে ক্যারিয়ারগুলা, মেশিন লার্নিং, বিগ ডাটা মাইনিং, তারপর হচ্ছে ওই ডাটা মাইনিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তো এই ধরনের যে হার্ড টপিকগুলা দাও সাইড ফোর্ড দাও। তো এই ধরনের টপিকগুলা কিন্তু ওই ম্যাথমেটিক্স বেস করে যখন এই কি বলে প্রোগ্রামগুলা অ্যাভেলেবল হয়েছে, অনেক কঠিন কঠিন ম্যাথমেটিক্সগুলো অ্যালগোরিদম লিখে এই পাইথনের কারণে ইমপ্লিমেন্ট করা অনেক ইজি হয়ে গেছে। যেমন ধরো তুমি সেম কাজটা এই আজকে যে ক্লাসে যা যা হয়েছে সেম কাজটা কিন্তু তুমি সিতেও করতে পারবা, কিন্তু সিতে করতে গেলে প্রবলেমটা কি হবে যে তোমার কিন্তু এই যে এখানে কিন্তু তুমি কোনো কিছু কি কি ডাটা পাস করতেছো এগুলার কিন্তু ডাটা টাইপ তুমি লিখে দাও নাই। এই যে এখানে ধরো নেম, রোল, এগুলা কি হবে, ইন্টিজার হবে নাকি স্ট্রিং হবে, সিতে তো স্ট্রিং নাই, ক্যারেক্টার। তো এইগুলা কিন্তু তুমি ডিফাইন করে দাও নাই। পাইথন কিন্তু তোমার ইনপুট দেওয়া ডাটা সেইটাকে মানে সেইটাকেই ক্লাসিফাই সে নিজেই করে নিচ্ছে যে স্ট্রিং তুমি যাই দিচ্ছ বাই ডিফল্ট সে এটাকে স্ট্রিংয়েই রাখতেছে। আর স্ট্রিং তো হচ্ছে ক্যারেক্টারের কালেকশন, তার মানে সে প্রথম ধাপেই সি থেকে আপডেট থাকতেছে। তো এই জিনিসগুলা হচ্ছে তোমার পাইথন নিজেই একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে তো পাইথনের উৎপত্তি। তো ওই পাইথন সে নিজে নিজেই এই ডাটাগুলা প্রসেস করে নিচ্ছে। তো দেখা গেছে কি অনেকগুলা কাজ তোমার অজান্তেই পাইথন কমায় দিচ্ছে। তো এই জন্যে ওই ডাটা সায়েন্সের মতো হার্ড যে টপিকগুলা, এই টপিকগুলা কিন্তু অ্যালগোরিদমে সুন্দর করে লেখার খুব দ্রুততম সময়ে পাইথন হেল্প করে, বা পাইথনই সবচেয়ে ইজিলি অ্যাভেলেবল ল্যাঙ্গুয়েজ যেখানে অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করা অন্যান্য সকল ল্যাঙ্গুয়েজ থেকে ইজি। তো সেই জন্য দেখবা ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে কন্টেস্ট থাকে আইসিপিসি, তারপরে এই বিভিন্ন অনলাইন জাজের যে কন্টেস্টগুলো থাকে সেইখানে দেখা যায় যে সি, সি প্লাস প্লাস এইগুলাতে কোড লেখার জন্য যেই সময় পাইথনের জন্য ওরা সেম কোড প্রোভাইড করে না বা সেম প্রবলেম প্রোভাইড করে না। পাইথনের জন্য কি দেয়, আলাদা একটা সেকশনই থাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের, যেখানে ওই পাইথনে শুধুমাত্র মানে পাইথনে যদি কোড লেখো তাইলে হচ্ছে তোমার ওই ডাটা স্ট্রাকচার আর হচ্ছে অ্যালগোরিদম, বিশেষ করে মেমোরি অ্যালোকেশন, এই জিনিসগুলো তো মানে পাইথন ডাইনামিক্যালি করে নেয়। তো ওই জিনিসগুলো যেহেতু তোমার হ্যান্ডেল করতে হচ্ছে না, তার মানে তোমাকে আর একটু জটিল প্রবলেম বা অ্যালগোরিদম ওয়াইজ জটিল প্রবলেমগুলো সলভ করতে দেওয়া হয়। তো সেই জন্য দেখা যায় যে সেম সেম টাইমে পাইথনিস্ট যেই প্রজেক্ট বা যেই প্রবলেমটা সলভ করে একটা
সিতে হচ্ছে তার হয়তো প্রোগ্রামটা দ্রুত থাকে, কিন্তু কতটুকু দ্রুত থাকে এই কোশ্চেনটা হয়তো বা আজকে থেকে 15-20 বছর আগের কম্পিউটারগুলাতে এই কোশ্চেনগুলা করলে একটা মানানসই হতো যে না এখন হচ্ছে আমার কম্পিউটারের র্যাম 50 মেগাবাইট, 100 মেগাবাইট, 200, 250 মেগাবাইট, আমার প্রসেসর হচ্ছে 500 মেগাহার্জ, 600 মেগাহার্জ বা সর্বোচ্চ 1 গিগাহার্জ। ওই সব ক্ষেত্রে এই জাভা, তারপরে হচ্ছে এই পাইথন, এরকম মিড লেভেল থেকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো ওই সব মেশিনের ক্ষেত্রে পারফরমেন্স স্লো থাকতো। কিন্তু এখনকার প্রসেসর যেখানে হচ্ছে তুমি ইউজ করতেছো 8 জিবি থেকে 16 জিবি র্যাম বা কমপক্ষে 4 জিবি র্যাম, তারপরে প্রসেসর থাকতেছে 2 থেকে 3 গিগাহার্জ, তাও হচ্ছে কি মাল্টি কোর প্রসেসর, সিঙ্গেল কোর না, কমপক্ষে তো ডুয়েল কোর তো থাকেই। আর ডুয়েল কোরও তো মনে হয় শেষ, ওই 7 জেনারেশনের পরে তো ডুয়েল কোরগুলোও মাল্টি কোর প্রসেসর হিসেবে সেল করতেছে ইন্টেল। আর যে জায়গায় হচ্ছে এএমডির সাথে ওদের মার্কেটে যে একটা ফাইট হচ্ছে, তোমরা হয়তো বা খোঁজ নিলে দেখতে পারবা যে রাইজেনের সাথে ইন্টেলের যেই বর্তমান প্রসেসর, ওই কি যেন কবি লেক বা হোয়াইট লেক, এগুলা ফাইট করে পারতেছে না। তো এই যে একটা হেলদি প্রসেসরের যে একটা হেলদি কম্পিটিশনের যুগ চলে আসছে, এইখানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্লো, এই প্রশ্ন করাটা এখন আসলে আর মানানসই না। সো একটা পাইথনিস্ট সেম টাইমে যে যত বড় লেভেলের প্রবলেম ইজিলি সলভ করতে পারে, সেম টাইমে সি অথবা পিএইচপি বা ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে তুমি ওই প্রবলেমের হয়তোবা অর্ধেকের থেকে বা অর্ধেক লেভেলে প্রবলেমটা সলভ করতে পারবা। কারণ তোমাকে একটা লাইন প্রবলেম তুমি যদি পাইথনে সলভ করো, সেম লাইনটাকে রিপ্রেজেন্ট করার জন্য সিতে তোমার 3-4 লাইনের কোডই লিখতে হচ্ছে। তো এইটাই হচ্ছে পাইথনের সাথে অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলোর পার্থক্য। সো যদি আমার ইজি টুল দিয়ে আমার কাজ হয়ে যায়, তাহলে হার্ড জিনিসে যাওয়ার প্রয়োজন কি? যেমন পাইথনের উপরে বেস করে বর্তমান সময়ে যেই আরো হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো আসতেছে, সবাই কিন্তু বেসিকটা কনসেপ্ট পাইথনের কাছ থেকেই নিচ্ছে। যেমন আছে হচ্ছে জুলিয়া, তারপরে গুগলের আছে কটলিন, তারপরে অ্যাপলের আছে সুইফট। এগুলা সব হচ্ছে পাইথনের পরেই এই ল্যাঙ্গুয়েজগুলো ডেভেলপ হয়েছে পাইথনের কাছ থেকে কনসেপ্ট নিয়ে। কারণ পাইথন তো ওপেন সোর্স, ইচ্ছা করলে তুমিও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারবা পাইথনের কনসেপ্ট নিয়ে। ইভেন বাংলাদেশেও হচ্ছে ওই একটা বাংলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার জন্য একটা প্রজেক্ট চালু হয়েছিল মনে হয়, ওই যে এআইইউবির একটা টিম ছিল মনে হয়, ওই যে পতাকা.আইউ, ওই বাংলায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার জন্য ওরা একটা প্রজেক্ট করছিল। মানে বেসিক্যালি এই ধরনের প্রজেক্ট তো হয় হচ্ছে ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের প্রজেক্টটা কমপ্লিট করার জন্যে। তো ওই প্রজেক্টে ওরা ওই পাইথন থেকেই কনসেপ্ট নিয়ে জিনিসগুলোকে জাস্ট ওই বাংলায় ট্রান্সলেট করে করে লিখছে। না, পাইপাই হচ্ছে পাইপাই ল্যাঙ্গুয়েজ না, পাইপাই হচ্ছে পাইথনের লাইব্রেরি কালেকশন। এটার বেনিফিট হচ্ছে কি, পাইথনে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানে কন্ট্রিবিউশন আছে। আচ্ছা, একটু এই ব্যাপারটা শেষ করার আগে আমি আমাদের আজকের ক্লাসটার একটু শেষ করে দিচ্ছি। ওই যে হোয়াইল লুপটাকে জাস্ট একটা ব্রেক দিয়ে ওইটাকে শেষ করার একটা ওয়ে দিচ্ছি। যেমন ইফ অনলি নেম
and class role equal to quit or end, whatever, exit. Break. দিলাম exit শেষ। ইচ্ছা মানে হোয়াট এভার, সে আসলে দেখবে যে তুমি যা ইনপুট অর দিলে, হ্যাঁ এখানে অর, হ্যাঁ দুইটাই এক্সিট হয়ে আছে। হ্যাঁ আমি তো বলছি যে এই প্রোগ্রাম এক্সিট হয়ে গেছে। আমি যদি এটা প্রিন্ট না করতাম স্টুডেন্ট, আমি কিন্তু বলছি যে যদি নেম আর ক্লাস রোল এইটা ইকুয়াল টু এক্সিট হয়, তার মানে কি তোমাকে ইনপুট দিতেই হবে। আর ইনপুট যদি দেও তাইলে এই যে ফাংশনটার কাজ কি, ওই ইনপুট দেওয়া জিনিসগুলা ওই আইডেন্টিটিতে পাস করে দেওয়া। সে পাস করে দিছে, পাস করে দিয়ে প্রিন্ট করা তো হচ্ছে আমি ওই পাস করা ডাটাগুলাই জাস্ট দেখতেছি। তো এখন হচ্ছে ওই পাস করা ডাটার, হ্যাঁ নেম আর আইডি আসতেছে না বলতে আমার পাস করা ডাটাই সে প্যাটার্ন ম্যাচ করে দেখতেছে যে এখানে এক্সিট আছে কিনা। এক্সিট পাইছে, দুইটাতেই পাইছে, ব্রেক করে দিচ্ছে। এখন আমরা যদি এন্ড না দিয়ে অর দেই, অর দিলে হচ্ছে কি যে কোনো একটাতেই যদি সে এক্সিট পায় তাইলে সে এক্সিট করে দিবে। ধরো নেমের জায়গায় দিলাম জাহিদ, আইডির জায়গায় দিলাম এক্সিট, এই যে কোনো একটা এক্সিট পাইছে, ব্রেক হয়ে গেছে। এখানে হচ্ছে, হ্যাঁ বলো, এখানে হচ্ছে লজিক গেটের মতো এন্ড অর নট যেরকম লেখা যায় তেমনি এই এন্ড, তারপরে হচ্ছে অর এর জন্য অর, এই অপারেটরগুলো ব্যবহার করা যায়। আমার কাছে পাইথনে হচ্ছে কথায় লিখতে জিনিসটা খুব মজা লাগে, কারণ পরবর্তীতে আমি 3-4 মাস পরেও যদি এই কোডটা দেখি কমপক্ষে বুঝতে পারি যে না জিনিসটা আসলে কিভাবে থিঙ্ক করছিলাম। তো হ্যাঁ ওই অপারেটরগুলা সিম্বল ব্যবহার করলে অনেক সময় আর কি মনে মনে থাকে না, মানে সহজে মনে হইতে চায় না। পাইথন এই জন্যেই মানে স্টেক ওভারফ্লো অথবা medium.com-এ গেলে দেখবা ওই একটা সার্ভে আছে যেটার নাম হচ্ছে লার্নিং কার্ভ। লার্নিং কার্ভ মানে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা শিখতে খুব বেশি মানে ইজি, আর যেটা হচ্ছে শেখার জন্য খুব বেশি অ্যাভেলেবল, সেইখানে পাইথন হচ্ছে হাইয়েস্ট। তো এই হাইয়েস্ট হওয়ার একটাই কারণ, অন্য কোনো কারণই আমি দেখি না, একটাই কারণ, এটা হচ্ছে রিডেবিলিটি। যে আজকে যে পাইথনের যারা ক্রিয়েটর, যে গুইডো ভ্যান রোসাম, তো সে যে পাইথনের কোড লিখবে সেম কোড আমিও লিখতে পারবো এবং আমিও বুঝতে পারবো। হ্যাঁ কন্টিনিউ তো এখানে মানে এই এই জিনিসটাই লিখছো নাকি অন্য কিছু লিখছো?
মানে পরের লুপটা তো কাজ করার জন্য এই জিনিসটা রাখা হয় নাই, মানে অর দিছি কারণ হচ্ছে নেম অথবা ক্লাস রোল দুইটার একটাতেই যদি এক্সিট পায় তাহলেই সে ব্রেক করে দিবে। আর এক্সিট কোথাও, হ্যাঁ, আচ্ছা দেখি। আচ্ছা আচ্ছা, এন্ড দিলে হচ্ছে, অর দিলে হচ্ছে না। এইরকমটা হওয়ার কথা ছিল না। আচ্ছা, ওইটা ওইটা হওয়ার কথা। আচ্ছা, আজকে ক্লাস ওইখানেই শেষ হয়ে গেছে, তুমি যাইতে পারো, সমস্যা নেই। ওকে। ওয়ালাইকুম সালাম। হুম, ওই অর লিখলে হচ্ছে দুই পাশেই লজিকটা দিতে হচ্ছে, যে কোনো এক পাশে রাখলে হচ্ছে না। এটাই হচ্ছে পার্থক্য। আর অ্যান্ড দিলে হচ্ছে দুইটা ভেরিয়েবল দেখাই, একটাতে এক পাশে লজিক দিলেই সে দুইটাতেই অ্যাসাইন করে নেয়। তো আজকের টপিকের মাধ্যমে আমাদের ফাংশন টপিকটা শেষ হয়ে গেল। তো তোমাদের ফাংশন নিয়ে কোনো কোশ্চেন থাকলে করতে পারো, বা নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা ফাংশন ট্রাই করো। আর ফাংশনের পাশাপাশি হচ্ছে ওই যে যেটা বললাম, যে ম্যাথমেটিক্সের কিছু ফাংশন বা কোনো ফর্মুলা, ওই ফর্মুলাগুলো তোমরা যদি ওই ইমপ্লিমেন্ট করতে পারো তাইলে ভালো হয়। তাছাড়া নেক্সট ক্লাসে আমরা ফাংশনের আরেক কিছু মজার মজার কাজ দেখব। আশা করা যায় তোমরা আরো কিছু শিখতে পারবা। ওইটাকে ফাংশনের ক্লাস বলা যায় না, বাট ওইটার সাথে ফাংশন রিলেটেড না, প্র্যাকটিসও না। তো ওটা আসলে একটু সারপ্রাইজ থাক। হ্যাঁ, আজকে এতটুকুই। তো তোমরা ফাংশনগুলো প্র্যাকটিস করতে থাকো। হ্যাঁ, হোমওয়ার্ক, লেট মি থিঙ্ক। আচ্ছা, যদি হোমওয়ার্ক পাই তাইলে আলাদা করে আমি ফেসবুকে পোস্ট দিয়ে দিব না। ওকে, তাহলে
আজকের মতো শুভরাত্রি, ভালো থেকো সবাই।